মমতা ব্যানার্জি এই স্ট্র্যাটেজিটা নিয়েছেন, একটা শ্রেণীকে এসআইআর এর বিরুদ্ধে ভুল বুঝিয়ে এনআরসি হয়ে যাবে, নাগরিকত্ব চলে যাবে, এটা বলে মুসলিম একটা সোসাইটিকে এবং মতুয়াদেরকে তাতিয়ে দিলেন। তাতে কিছু লোক আত্মহত্যা করলো, আজও কিছু লোক আত্মহত্যা করে ফেলেছে। ভয়টা, প্যানিকটা ধরিয়ে দাও, তার দলকে ঝাঁপিয়ে নামিয়ে দিয়েছেন ফিল্ডে। দেখো এসআইআর এ বিএলএ রিক্রুটমেন্টে তৃণমূল 1 নম্বর, শোনা যাচ্ছে 50% বিএলএ প্রধান বিরোধী দল দিতেই পারেনি, আর যেখানে দিয়েছে সেখানে বিএলএদের ধমকে চমকে মারধর দিয়ে মাথাভাঙ্গায় তো দেখলাম জুতোর মালা পরিয়ে বিজেপির বিএলএ বুথ লেভেল এজেন্টকে ঘোরানো হয়েছে, যাতে তিনি আর দ্বিতীয় দিন না যায় কাজে। সাংঘাতিক প্যানিক তৈরি করো, ভোটটাকে ম্যানিপুলেট করো, আইডেন্টিটি পলিটিক্সে ধাক্কা মারো। বিভিন্ন জায়গায় তথ্য আসছে বিএলও গুলো পার্টি অফিসে, তৃণমূলের বাড়িতে, নেতার বাড়িতে, পার্টি অফিসে বসে, বাস স্ট্যান্ডে বসে তৃণমূল নেতার নজরদারিতে এসআইআর করছে। এই এসআইআরটা কমপ্লিটলি মমতা নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে তিনি কিন্তু গুড গভর্নেন্স দিতে পারবেন না। তাহলে কি করতে হবে? গুড গভর্নেন্সের অপোজিটে গুড গভর্নেন্স তিনি না দিয়ে একটা গুড আইডেন্টিটি পলিটিক্স দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে কিন্তু 11 সালের পর থেকে তিনি যে ক্ষমতায় আসীন থাকার যে মেকানিজমটা নিয়েছেন তার কি একটা পার্ট। ঘটি পাটি চাকরি বিক্রি করে আমি এসআইআর ঠেকাবো, এই যে চমকের রাজনীতি, পলিটিক্স অফ ডিসপ্লে, ধমকের রাজনীতি, উস্কানোর রাজনীতি, প্রভোগ করা, ভুল প্রচার করা, ঠিক আছে, প্যানিক তৈরি করা, এটা মমতা ব্যানার্জি করছেই। কারণ ওই আইডেন্টিটি পলিটিক্সটা তাকে শার্পলি করতে হবে, বার্তা দিতে হবে বারবার। মমতা ব্যানার্জি তাই করছেন, এই মানুষগুলোকে কিন্তু ভুল বোঝাচ্ছেন তিনি, কন্টিনিউয়াস ইন্টারভেলে এই কথাগুলো বলছেন। তিনি জানেন সুশাসন অর্থাৎ গুড গভর্নমেন্স তিনি দেবেন না, দিতে পারবেন না, কারণ চারিদিকে তার দলের নেতা মন্ত্রীরা সমাজটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পশ্চিমবঙ্গ নাকি পশ্চিমবঙ্গের নির্বাচনের সাথে যুক্ত, এসআইআর সাথে যুক্ত বিএলও বিএলএ এদের নাকি কাজ নিয়ে নির্বাচন কমিশন অতীব সন্তুষ্ট। বাহারে বাহ! আর বিএলও মুখ্যমন্ত্রী নিজে বলে রেখেছে আপনি আমার কর্মচারী, নির্বাচন কমিশনের কাজ শেষ করে আমার কাছে ফিরতে হবে। তা ও কোথায় যাবে? মধ্যবিত্ত একটা চাকুরিজীবী, ওকে থাকতে হবে তো এখানে। নির্বাচন কমিশন তো 1 মাস কাজ করার পরেও তো ওর কথা ভুলে যাবে। তাতে যদি ওর চাকরি চলে যায়, যাকগে, চাকরি চলে যাওয়ার চেয়ে তো প্রাণ চলে যাওয়ার ভয়টা বেশি রে বাবা। এই রিপোর্ট জমা নেওয়া এটা একটা ধাপ্পাবাজি, নির্বাচন কমিশনের ধাপ্পাবাজি। স্যার প্রথমেই শুনবো ইলেকশন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে কার লাভ কার ক্ষতি, শাসকের লাভ কার ক্ষতি? দেখো, যখন এসআইআরটা একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট নির্বাচন কমিশন ডিক্লেয়ার করলো, এ রাজ্যের প্রধান বিরোধী দল, তাই নামটাই বলি বিজেপি, এবং তার নেতাদের একটা অংশের যদি বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে যে তারা মোটামুটি নির্বাচন জিতে গেছে, তখন কিন্তু আমি নির্বাচন কমিশনের সাথে যতপ্রতভাবে একটা সময় যুক্ত থাকার শর্তেই তোমায় বলছি 2002-এর আইআরটা মানে এসআইআরটা খুব কাছ থেকে দেখেছি, কাজ করার সুযোগ হয়েছে। এসআইআর এর ডিক্লারেশন এবং এসআইআরটাকে কমপ্লিট করে নিয়ে একটা রিভাইজড ইলেকটোরাল রোল তৈরি করা, এই দুটোর মধ্যে কয়েক আলোকবর্ষ দূরত্ব আছে। বিশেষ করে আজকে যখন শাসক দল প্রকাশ্যে এসআইআরটা করতে দেবে না বলে হুইপ জারি করেছে, তাদের সরকারের প্রধান মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন এসআইআর মানবেন না তিনি, তাহলে বুঝতে পারছো সরকারের দৃষ্টিকোণটা। তারপরে এসআইআরটা যেহেতু আটকানো সম্ভব নয় কোনোভাবে, একটা সাংবিধানিক একটা মানদণ্ড আটকালে পরে, তাহলে তার সরকারটা ভোট অবধি টানবে না, রাষ্ট্রপতি জারি করবে, উনি বুঝে ফেলেছে। কারণ ওটার আইনে আছে যে রিভাইজড রোল লিস্ট যদি না তৈরি হয়, ভোটার লিস্ট, তাহলে নির্বাচন কমিশনের যা অসীম ক্ষমতা দেওয়া আছে তাদের 356 জারি করে, রাষ্ট্রপতি শাসন জারি করে হলেও তারা এই এসআইআরটা করাবে, করিয়ে ভোট করাবে। তাহলে মমতা ব্যানার্জির কপালে কি লেখা আছে বুঝেই যাবে। তাই তড়িঘড়ি উনি ঢোক গিললেন ঠিকই, কিন্তু আমি তোমাকে আবারও বলছি এসআইআরটা সম্পূর্ণ নিজের মতন করবেন, এটা নিয়ে কিন্তু তিনি একদম মোটামুটি কোমর কষে নিলেন। আমি এটা প্রথম দিন থেকে বলে যাচ্ছি। কীরকম দেখো, মমতা ব্যানার্জি তার স্বভাব সিদ্ধ একদম সিজনাল পলিটিশিয়ান হিসাবে কি করছেন, প্রথমে বলছেন মানি না, রাজপথ সংবিধান নিয়ে রাজপথ কাঁপিয়ে দিলেন,
এবং সারাদিন তোমরা দেখালে, চ্যানেলগুলো দেখালো, তিনি সংবিধান হাতে নিয়ে সংবিধান বিরোধী কথাবার্তা বলে গেলেন। সংবিধান প্রণেতাকে অপমান করে, তার লেখা সংবিধানকে অপমান করে, তাকে অপমান করে সংবিধান প্রণেতার মাথায় পায়ে দিলেন, ফুল টুল দিলেন, এটসেট্রা করলেন। এই যে প্রশ্নটা হচ্ছে, একের পর এক তিনি সংবিধানের ভায়োলেশন করছেন, তার মানে কি আদৌ তিনি এসআইআরটা করাবেন না? প্রশ্ন যাচ্ছে। তিনি একটা শ্রেণীকে বার্তা দিচ্ছেন, এসআইআর এর নামে ভারত সরকারের কোনো কিছু মানবো না, ভারত সরকার এসআইআর ছাড়া কিছু করবেই না। ভারত সরকার বললে ভুল হবে, ভারত সরকার যারা আছে ক্ষমতায় তারা প্রশাসনের পার্ট, সরকারের পার্ট। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র বডি, তারা এসআইআরটা করছে। 13 বার এসআইআর করেছে। মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন, তার মধ্যে 5 বার, কোনোদিন তিনি বিরোধিতা করেননি। আজকে এসআইআর কনস্টিটিউশনের রাইটস অনুযায়ী তিনি করতে বাধ্য যখন জানলেন, তিনি বুঝলেন যে আর কোনোভাবেই গাজওয়ারি করে ঠেকানো যাবে না, তখন তিনি যে কৌশলটা নিলেন এসআইআর এর বিরোধিতা করে, যেটা তিনি এনআরসি নিয়ে একাধিকবার এখানে বিরোধিতা করেছেন, করে একটা শ্রেণীকে উস্কে দিয়েছেন। অথচ তার দলের সাংসদরা যখন পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছে অ্যাবসেন্ট থেকে, কেন্দ্র সরকারকে বেনিফিটেড করেছিলেন। শুধু তাই নয়, ওয়াকআপ নিয়ে তার দলের একাধিক সাংসদ প্রেজেন্ট ছিলেন, আমি নাম বলতে পারি একাধিক বলেওছি তোমাদের। অথচ কলকাতায় কি করলেন তিনি? সারা পশ্চিমবঙ্গে অচল করে দিলেন। তার সরকারের অন্যতম ক্যাবিনেট মিনিস্টার সিদ্দিকুল্লাহকে দিয়ে ধমকি দিয়ে মুর্শিদাবাদে একটা ম্যাসাকার জাতি দাঙ্গা লাগিয়ে দিলেন, সংঘর্ষ করিয়ে দিলেন। এই যে তারপরে বললেন দিল্লি গিয়ে আন্দোলন করি। মমতা ব্যানার্জি এই স্ট্র্যাটেজিটা নিয়েছেন, একটা শ্রেণীকে এসআইআর এর বিরুদ্ধে ভুল বুঝিয়ে এনআরসি হয়ে যাবে, নাগরিকত্ব চলে যাবে, এটা বলে মুসলিম একটা সোসাইটিকে এবং মতুয়াদেরকে তিনি তাতিয়ে দিলেন। তাতে কিছু লোক আত্মহত্যা করলো, আজও কিছু লোক আত্মহত্যা করে ফেলেছে। ভয়টা, প্যানিকটা ধরিয়ে দাও। আর দলে দলে কিন্তু তিনি তার দলকে ঝাঁপিয়ে নামিয়ে দিয়েছেন ফিল্ডে। দেখো, এসআইআর এ, বিএলএ রিক্রুটমেন্টে তৃণমূল 1 নম্বর। শোনা যাচ্ছে 50% বিএলএ প্রধান বিরোধী দল দিতেই পারেনি, আর যেখানে দিয়েছে সেখানে বিএলএদের ধমকে চুমকে মারধর দিয়ে, মাথাভাঙ্গায় তো দেখলাম জুতোর মালা পরিয়ে বিজেপির বিএলএ বুথ লেভেল এজেন্টকে ঘুরানো হয়েছে, যাতে তিনি আর দ্বিতীয় দিন না যায় কাজে। আর তৃণমূলের বিএলএ দিয়ে তাদের আরেকটা অলিখিত বিএলএ, মানে বিএলওর একটা বড় অংশ তো তৃণমূলেরই বিএলএ, তাদের দিয়ে কাজটা তার মতো করে এসআইআর করবে। অর্থাৎ মমতা ব্যানার্জির এই যে দুটো পার্ট, একটা সাংঘাতিক প্যানিক তৈরি করো, ভোটটাকে ম্যানিপুলেট করো, আইডেন্টিটি পলিটিক্সে ধাক্কা মারো, যেটা বাংলায় কোনোদিন ছিল না, আইডেন্টিটি পলিটিক্স, সেটা ধর্মীয় হোক বা জাতিগত, এটা উস্কে দাও। দ্বিতীয় যেটা করা, ভিতরে কিন্তু নিজের পূর্ব প্রস্তুতি নিলেন। দিল্লিতে 4 মাস আগে অফিসারদের নাম পাঠিয়ে দিলেন, এখানে তিনি আসর জমিয়ে নিলেন 55 সমস্ত স্তরে তিনি বিএলওতে 1 নম্বরে, বিএলএ রিক্রুটমেন্টে বিএলও তার দলেরই লোকটোক ঢুকিয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় তথ্য আসছে, বিএলও গুলো পার্টি অফিসে, তৃণমূলের বাড়িতে, নেতার বাড়িতে, পার্টি অফিসে বসে, বাস স্ট্যান্ডে বসে তৃণমূল নেতার নজরদারিতে এসআইআর করছে। অর্থাৎ আমি তোমায় বলছি, এই এসআইআরটা কমপ্লিটলি মমতা নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। অথচ লোককে বোঝাচ্ছেন আমি এসআইআর বিরোধী। আবার একটা নতুন নিয়ে শুরু হয়েছে, আমার বাড়িতে বিএলও ফর্ম দিতে এসছে, ফর্ম পেয়েছি, সবাই রাজ্যের সবার নাম এসআইআর এর পরে নাম নথিভুক্ত হওয়ার পরেই আমি লিখব। এই যে পলিটিক্স অফ ডিসপ্লে, মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে তিনি কিন্তু গুড গভর্নেন্স দিতে পারবেন না। তাহলে কি করতে হবে? গুড গভর্নেন্সের অপোজিটে গুড গভর্নেন্স তিনি না দিয়ে একটা গুড আইডেন্টিটি পলিটিক্স দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে কিন্তু 11 সালের পর থেকে তিনি যে ক্ষমতায় আসীন থাকার যে মেকানিজমটা নিয়েছেন, তার কি একটা পার্ট। একদিকে বলছে আমি এসআইআর মানি না, এসআইআর মুসলিমদেরকে তাড়িয়ে দেবে, এসআইআর মতুয়া নবশূদ্রদের তাড়িয়ে দেবে, আদিবাসীদের তাড়িয়ে দেবে, ঘটিবাটি চাকরি বিক্রি করে আমি এসআইআর ঠেকাবো। এই যে চমকের রাজনীতি, পলিটিক্স অফ ডিসপ্লে, ধমকের রাজনীতি, উস্কানোর রাজনীতি, প্রভোগ করা, মানে ভুল প্রচার করা, ঠিক আছে, প্যানিক তৈরি করা, এটা মমতা ব্যানার্জি
করছেই, কারণ ওই আইডেন্টিটি পলিটিক্সটা তাকে শার্পলি ইয়ে করতে হবে, বার্তা দিতে হবে। বারবার বারবার মিথ্যা কথা বলে সত্যিও মিথ্যা হয়ে যায়। ঠিক তোমরা সেই মানে গরু বাছুর নিয়ে যাওয়া সে ব্রাহ্মণের গল্পটা শুনেছো না? বারবার বলতে রাস্তায় মোড়ে মোড়ে কিছু চোর বারবার তাকে বুঝিয়েছে, বলেছে এইটা বাছুর নয়, রাজা তোমাকে ভুল দান দিয়েছে, এটা একটা ছাগল। শেষ পর্যন্ত সে নিজের চোখকে বিশ্বাস না করে ওটাকে ছাগল ভেবে ফেলে দিয়ে চলে গেল এবং চোরেরা নিয়ে গেল। মমতা ব্যানার্জি তাই করছেন, এই মানুষগুলোকে কিন্তু ভুল বোঝাচ্ছেন তিনি, কন্টিনিউয়াস ইন্টারভেলে এই কথাগুলো বলছেন। এসআইআর মানে এনআরসি, এসআইআর মানে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, বিজেপি চাইছে তাই, কেন্দ্র সরকার চাইছে, কেন্দ্র আর নির্বাচন কমিশন এক, অভিন্ন। এই যে কথাগুলো, এইটা তার আইডেন্টিটি পলিটিক্সের পার্ট। তিনি জানেন সুশাসন অর্থাৎ গুড গভর্নমেন্টস তিনি দেবেন না, দিতে পারবেন না, কারণ চারিদিকে তার দলের নেতা মন্ত্রীরা সমাজটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কোথাও কাটমানি, এই যে বালু চোর ধরা পড়লো একটা, জায়গায় জায়গায় বালু চুরি, গরু চুরি, জঙ্গল চুরি, থানা চুরি, কি নেই। প্রত্যেকটা থানাকে কেন্দ্র করে একটা প্যারালাল ইকোনমি তৃণমূল গড়ে তুলেছে, যাকে বলে ডাক মাস্টার। তা তুমি এই জায়গায় দাঁড়িয়ে মমতা কি করে সুশাসন দেবে? ফলে তিনি তাই উস্কে দেওয়ার রাজনীতিটা করছেন। এসআইআরটাকে পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছেন তৃণমূল, নিজের মতো এসআইআর করবে। আর দ্বিতীয়, তুমি বলো তো যে আমি কেন আশঙ্কাটা প্রথম দিন করেছিলাম, তার একটা বড় ভ্যালিড কারণ ছিল। আমি যে সময়কার নির্বাচনের কাজটা করেছি সেই সময় নির্বাচন কমিশনের সেই সব স্মরণীয় নাম, টিএন সেশনের সাথে কাজ করার সুযোগ হয়নি। লিংডোকে দেখেছি, তিনি ছাত্র জীবনে লিংডো কি লেভেলের অফিসার হতে পারে নির্বাচন কমিশনার, কিন্তু তারপরে পরেও বেশ কিছু নির্বাচন কমিশনার এসেছে। মীরা পান্ডেকে দেখেছি, দাপুটে সঠিক গণতন্ত্রের প্রতি তার দায়বদ্ধতা, কারণ সংবিধানে নির্বাচন কমিশনের কাজটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের ভোটাধিকারটাকে অ্যাসুরেট করা। তো ভোটাধিকার মানে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যাসুরেট করা। আর এই ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ ভোটাধিকার তখনই অ্যাসুরেট হবে, আর্টিকেল সেকশন 16-এ স্পষ্ট লেখা আছে যে, দেখো 16, আমি একদম সেকশন ধরে ধরে তোমাদেরকে বলছি, আমি এগুলো তো তখন কাজের সূত্রে আমাদেরকে বারবার এগুলো আওড়াতে হতো। সেকশন 16-এ পরিষ্কার লেখা আছে, একদম কোনো রকম ইয়ে না করে, যে of the Representation of the People Act 1950, Section 16 clarify that a person who is not a citizen of India is disqualified for being registered in the electoral roll. অর্থাৎ যিনি বৈধ ভোটার তিনি বৈধ নাগরিক হতে বাধ্য। ঠিক উল্টোটাও তাই, বৈধ নাগরিক হলে বৈধ ভোটার। তাহলে প্রশ্নটা হচ্ছে, যে নির্বাচন কমিশনের এত বড় দায়িত্ব, সেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রতিটি মেশিনারি, প্রত্যেকটি লেয়ারের প্রতি যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকার কথা, দায়বদ্ধতা থাকার কথা, তুমি কি সেই নির্বাচন কমিশনারকে দেখছো? এখন ভারতবর্ষের যে নির্বাচন কমিশনার, আজকে শুনলাম ভারতবর্ষে 12টা রাজ্যে যে এসআইআর হচ্ছে তার মধ্যে নাকি পশ্চিমবঙ্গ ফার্স্ট, 2 কোটির উপরে নাকি ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গ নাকি পশ্চিমবঙ্গের নির্বাচনের সাথে যুক্ত, এসআইআর এর সাথে যুক্ত বিএলও বিএলএ এদের নাকি কাজ নিয়ে নির্বাচন কমিশন অতীব সন্তুষ্ট। বাহারে বাহ, যে বিএলও এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছয়নি একটা বড় অংশের বিএলও। তুমি দেখছো চ্যানেলগুলো দেখাচ্ছে বিএলও পৌঁছয় না বাস স্ট্যান্ডে, তৃণমূল নেতার বাড়িতে, তৃণমূল পার্টির অফিসের ভেতরে বসে বসে। আমি একটু আগে দেখে আসলাম একটি ওয়ার্ডে, সেখানে একদম রীতিমতন তৃণমূলের হেল্প ডেস্ক এসআইআর নিয়ে, সেখানে বসে এলাকার এসআইআর করছেন একজন বিএলও। অর্থাৎ এই এন্টার প্রক্রিয়াটা এত জালজচ্চরিত হওয়ার পরেও তুমি নির্বাচন কমিশনকে দেখবে যে তারা মকারি অফ দ্য হাইয়েস্ট অর্ডার এটাই করবে। অর্থাৎ তুমি যে নির্বাচন কমিশন ইয়ে করছো, এমন সার্টিফিকেটও দেবে মমতা প্রশাসনের ভূয়সী প্রশংসা করে। স্যার, তাহলে গ্রাউন্ড লেভেলে বিজেপির কিছু করার নেই? বিজেপি যতদূর জানি, বিজেপি বা বামেরা তৃণমূল গ্রামেগঞ্জে নিজেদের মতন করে এসআইআরটা কন্ট্রোল করে নিয়ে এসআইআর নিজের মতন করছে, আর বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো চ্যানেলে বসে এসআইআর করছে। ব্যাপারটা তাই। শুধুমাত্র স্যার তাহলে হাতে কলমেই এসআইআর সম্পূর্ণ হচ্ছে? তাই হবে। তুমি তোমার বিএলএ কোথায়?
এক বিএলএ যদি থাকে এলাকায় তার হোক্কা পানি বন্ধ করে দিল তৃণমূল। জুতো পরিয়ে যাকে ঘুরিয়েছে তার বাড়ির মা বোনকে তুলে নিয়ে গিয়ে বা তাকে মেরে ফেলতে তৃণমূলের বেশি সময় লাগবে? প্রশাসন তো তাদের ভোটের এই এসআইআর ঘোষণার কয়েক ঘন্টা আগে যারা যে প্রশাসন 527 জন আমলাকে ট্রান্সফার করে দিল এই এসআইআরটাকে নিজেদের মতন করার জন্য, আমি বারবার বলছি, সে প্রশাসন একটু করতে পারবে না? ধমকে চমকে এজেন্টগুলোকে এলাকা ছাড়া করবে বা বাড়ি ছাড়া করবে এসআইআরটা হয়ে যাওয়ার পরে। আর বিএলও মুখ্যমন্ত্রী নিজে বলে রেখেছে আপনি আমার কর্মচারী, নির্বাচন কমিশনের কাজ শেষ করে আমার কাছে ফিরতে হবে। তা ও কোথায় যাবে? মধ্যবিত্ত একটা চাকুরিজীবী, ওকে থাকতে হবে তো এখানে। নির্বাচন কমিশন তো 1 মাস কাজ করার পরে ওর কথা ভুলে যাবে। তাতে যদি ওর চাকরি চলে যায়, যাকগে। সেকশন 21, সেকশন 13CC, সেকশন 32, 3 মাস থেকে 2 বছর 2.5 বছরের জেল, চাকরি চলে যাওয়ার ভয়। চাকরি চলে যাওয়ার চেয়ে তো প্রাণ চলে যাওয়ার ভয়টা বেশি রে বাবা। তাই প্রাণ বাঁচানোর জন্য এই বিএলও গুলো এখন ভোটারের নাম ঢুকিয়ে দেবে। শাসক দলের মতন এসআইআর করা মানে কি? মৃত ভোটার থাকবে, সাতরাদিরা থাকবে, লাভলি খাতুনরা ঢুকবে, বাংলাদেশের রোহিঙ্গার থেকে শুরু করে এক ঝাঁক অবাঞ্ছিত ভোটার ঢুকবে। অর্থাৎ এই মমতা ব্যানার্জি এসআইআর এর পরে ন্যূনতম একটা পার্সেন্টেজ নাম কাটা যাওয়ার পরে উনি প্রেস কনফারেন্স করে বলবেন আমার সাংঘাতিক আন্দোলনের পরে, জনমুখী আন্দোলনের চাপে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার ন্যূনতম ভোটারের নাম কেটেছে। ম্যাক্সিমাম ভাইরা, ম্যাক্সিমাম তোমাদের ভোটার আমি রাখতে বাধ্য করেছি, এই ক্রেডিটটা উনি নেবেন। তাহলে স্যার এখানে নির্বাচন কমিশনের ভূমিকা কোথায়? নির্বাচন কমিশনের ভূমিকা ওই বিরোধীদের মতন প্রেস কনফারেন্স করে খালি একটা করে তারা ইয়ে করবেন। আর খুব জোর হলে একটা কি করতে পারে যে মানে তিনি একটা ইয়ে নেবেন, রিপোর্ট নেবেন, যেটা আমরা নির্বাচনের সময় দেখেছিলাম। নির্বাচনের সময় আমরা কি দেখেছিলাম যে নির্বাচন কমিশনাররা, কোনো পুলিশ, কোনো প্রশাসন নির্বাচনের কে পুরোপুরি বুড়ো আঙুল দেখাচ্ছে, বিরোধীদের ঘরছাড়া করছে, বিরোধীদের ভোটকে নিজের ভোট কেন্দ্র অব্দি যেতে দিচ্ছে না, বড় বড় পাথর ফেলছে এমপি ইলেকশনে তাদের গাড়ির উপরে। ঠিক আছে, তারপরে নির্বাচন কমিশনাররা কি করেছিল? রিপোর্ট নিয়ে সন্তুষ্ট। এই রিপোর্ট জমা নেওয়া এটা একটা ধাপ্পাবাজি, নির্বাচন কমিশনের ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজিটা করে নির্বাচন শেষে তারা একটা প্রেস ব্রিফ দেবে, বা এসআইআর হওয়ার পর একটা প্রেস ব্রিফ দেবে। দারুণ হয়েছে, যেটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে, আজকেই একটা প্রেস ব্রিফ দিয়ে খুব সন্তুষ্ট, এটা দেবে বাস। তারপরে ওই এসআইআর হবে, কিছু লোক মারা যাবে, কিছু বিরোধী এজেন্ট যারা এই গর্তের থেকে বেরিয়ে এসআইআর কাজটা বিরোধীদের করতে চেয়েছিল, এবার তারা হবে টার্গেট। এরা পরের 26-এর নির্বাচনে বুথ অব্দি পৌঁছতে পারবে না, মিলে নেবে। আর যে বিরোধীরা কথা বলছো তারা এইসব গ্রাসরুট লেভেলের কর্মীদের পাশে দাঁড়াবে না। ওরা কলকাতায় ঘুরে ঘুরে সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে চ্যানেলে চ্যানেলে এসআইআর করবে সন্ধ্যাবেলা, সোনো পাউডার দিবে।